ইনকাম, আমরা প্রত্যেকটা মানুষ আসছি এখানে ইনকাম করার জন্য। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর যত মানুষ আছে সবাই ইনকাম করতে চায়। রিক্সাওয়ালা থেকে শুরু করে যে কোনো লেবার, সবাই ইনকাম নিয়ে ব্যস্ত, ইনকাম করতে চায় এবং ইনকামের কোনো লিমিট কেউ দিতে চায় না। বাট ইনকাম দুই ভাবে আসে। একটা হলো যদি মানুষ কাজ করে তাহলে ইনকাম আসে, আর যদি টাকা কাজ করে তাহলে ইনকাম আসে। মানুষ কাজ করে আর টাকা কাজ করে। তাহলে টাকা কাজ করে, টাকা কিভাবে কাজ করে? মনে করেন এই বিল্ডিং তৈরি হয়েছে, এই বিল্ডিংটা তৈরি করার সময় টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এখন এটার ভাড়া আসতেছে প্রত্যেক মাসে। মালিক বেঁচে থাকুক আর না থাকুক, তার ইনকাম চলতে থাকবে। হ্যাঁ, এই জন্য টাকা কাজ করে। আর মানুষ কাজ করে, আমরা কাজ করতেছি, আমরা ইনকাম করতেছি। তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু এইটা, মানুষ কাজ করে। মানুষ কাজ করে, মানুষ কাজ করে কি করে? মানুষ কাজ করে তার নিজের জন্য খরচ করে, তারপরে তার স্ত্রীর জন্য অথবা স্বামীর জন্য খরচ করে, তারপরে তার সন্তানদের জন্য খরচ করে, তারপরে তার পিতামাতার জন্য খরচ করে, তার ভাই বোনদের জন্য খরচ করে, আত্মীয় স্বজনের জন্য খরচ করে। মানে টাকা থাকলে সে খরচ করতেই থাকবে, করতেই থাকবে। বন্ধু বান্ধবদের জন্য খরচ করবে, পাড়া প্রতিবেশী, তার গ্রামের গরিব মানুষের মেয়ের বিয়ে দিয়ে দিবে, তার স্কুল তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, রাস্তা তৈরি করবে, কালভার্ট তৈরি করবে, সে চেয়ারম্যানের ইলেকশন করবে, সে উপজেলা চেয়ারম্যান করবে, সে এমপি ইলেকশন করবে। টাকা আছে বলেই তো সে এগুলো করবে। আর পারপাসটা কি 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 কারণে সে খরচ করে? সবার আগে সে খাওয়ার জন্য খরচ করে, তারপরে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই পাঁচটা হলো মৌলিক চাহিদা একটা মানুষের। যে কোনো মানুষ যত টাকায় রোজগার করুক, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করে। তারপরে ওই মানুষটা বিনোদনের দিকে ঝুঁকে পড়ে। বিনোদন হলো ইনফিনিটি। বিনোদনের কোনো সীমা পরিসীমা নাই। হ্যাঁ, কোন বিনোদন? যেমন ধরেন আগে আমরা সাদা কালো টেলিভিশন দেখতাম, যখনই কালার আসলো তখন কিন্তু সাদা কালো বাদ, কালারে চলে গেলাম। কালার টেলিভিশন আসলো তখন এটাও বাদ, এলইডি তে চলে গেলাম। এলইডি এখন বাদ, এটা হোম থিয়েটারে গেছি আমরা। হোম থিয়েটার বাদ, এখন প্রজেক্টর লাগায় সিনেমা হল বানায় ফেলেছি। একটা মানুষ বিনোদনের জন্য বছরে একবার কক্সবাজার যায়, এখন সে আর কক্সবাজার যায় না। কেন? কারণ এখন সে পাতায়া বিচে যায়, এখন সে মিয়ামি বিচে যায়। এখন তার টাকা আছে বলে সে সারা দুনিয়া ঘুরতে পারে, ইউরোপ যাবে, আমেরিকা যাবে, সে ইয়েতে যাবে, আফ্রিকাতে যাবে, সে অস্ট্রেলিয়া যাবে তার বিনোদনের জন্য। এই বিনোদন হলো একদম, মানে এটার কোনো শেষ নাই, এটার কোনো শেষ নাই। এখন কথা হলো আপনার ইনকাম যদি ঠিক থাকে, তাহলে আপনার জন্য যত মানুষ আপনার উপরে নির্ভর করতেছে সবাই ঠিক থাকবে, এবং যে যে খাতে আপনার জন্য খরচ হয় সেটাও সব ঠিক থাকবে। কিন্তু ইনকাম যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সবকিছু উলটপালট হয়ে যাবে। ইনকাম বন্ধ হওয়ার পাঁচটা কারণ আছে। কি কারণ? প্রথমেই হলো অসুস্থতা। আপনি এখন ভালো আছেন, বাট কালকে হার্ট অ্যাটাক করছেন, স্ট্রোক করছেন, আপনি প্যারালাইজ হয়ে গেছেন। আপনাকে আপনার অসুস্থতার কারণে ডাক্তার বলল যে 6 মাস রেস্ট। আপনার ব্যবসা কি হবে? আপনার ইনকাম থাকবে? থাকবে না। 2 নম্বর হলো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের কোনো নোটিশ নাই, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আপনার বাসাতেও হইতে পারে, বাইরেও হইতে পারে। আপনার বাথরুমের ভিতরে অ্যাক্সিডেন্ট হইতে পারে। কাপড় কাচেন আপনার বাথরুমের ভিতরে, গোসলও করেন বাথরুমের ভিতরে, বাথরুমও সারেন বাথরুমের ভিতরে, একই জায়গায় কিন্তু সবকিছু হচ্ছে। এখন ধরেন আপনার কাপড় কাচতেছে আর আপনি বললেন যে তাড়াহুড়া, আই বাইরেও তাড়াতাড়ি, সে হয়তো বাইরে হয়ে গেল কাপড় টাপড় রেখে, আপনি তো দৌড় দিয়ে যাওয়া শুরু করছেন, পায়ের নিচে সাবান পড়ছে, কি হবে? পা উপরে মাথা নিচে, বিরাট একটা অ্যাক্সিডেন্ট, প্যাপু করতে করতে হসপিটাল। যাইতে পারে না? যাইতে পারে। 3 নম্বর হলো পঙ্গুত্ব। এই অসুখ থেকে একটা মানুষ প্যারালাইজড হয়ে পঙ্গু হয়ে যেতে পারে। দুটা অঙ্গ যদি একসাথে নষ্ট হয়ে যায়, প্যারালাইজ হতে পারে, তাহলে সে পঙ্গু হয়ে গেল। আবার অ্যাক্সিডেন্ট করে সে পঙ্গু হয়ে যেতে পারে। 2টা হাত, 2টা পা, 2টা চোখ, এই দুইটা জিনিসের কারণে সে পঙ্গু হয়ে যায়। যদি একটা মানুষ পঙ্গু হয়ে যায়, আমরা জানি না আপনারা পঙ্গু মানুষ দেখছেন কিনা। একটা পঙ্গু মানুষ অসহায়ের মতো পড়ে থাকে, পানি চাইলেও সে প্রথম কয়েকদিন সার্ভিস পাবে, তারপরে পাবে না। আপনি শুধু একবার চিন্তা করে দেখেন যে আপনি যদি প্যারালাইজ হন, আপনার ওয়াইফ কি আপনাকে পাজা কোলে করে বাথরুমে নিতে পারবে? আবার আপনার ওয়াইফ যদি প্যারালাইজ হয়ে যায়, আপনি কি পারবেন তাকে বাথরুমে নিয়ে যেতে? পারবেন না। তখন কি হবে? বিছানায় সবকিছু হবে এবং দুর্গন্ধ ছড়াবে, এবং ওই দুর্গন্ধের কারণে আপনার ফ্যামিলির সবাই বলবে মরে না কেন, মরে না কেন। এই যে দুঃসময়টা আসে, এই দুঃসময় থেকে বাঁচতে হলে আপনাকে এই কাজগুলো করতে হবে। আসেন 3 নম্বরে কি? 4 নম্বরে হলো মৃত্যু। মৃত্যুটা হলো, এখানে লিখবেন সময়ের আগে মৃত্যু।
মৃত্যু শুধু মৃত্যু নয়, সময়ের আগে মৃত্যু। সময় কখন? আপনি ধরেন 80 বছর বয়সে মারা গেছেন, কিচ্ছু যায় আসে না। 80 বছর বয়সে মারা গেছেন, কিছু যায় আসে না। একটা মানুষ কমে গেছে ফ্যামিলি থেকে, ইনকাম কমে নাই। কিন্তু একটা 40 বছরের মানুষ, একটা 50 বছরের মানুষ যদি মারা যায়, তাহলে শুধু সেই মানুষটাই মরবে না, তার সাথে সাথে তার ইনকামটা মারা যাবে। এবং সবাই বলবে যে সে মরেও গেছে, আমাদেরকে মেরেও গেছে। এই শব্দটা কিন্তু চলে আসবে। এই জন্য মৃত্যুটাও কিন্তু ডেঞ্জারাস। সবসময় সব মৃত্যু কিন্তু ঠিক না। আরেকটা হলো, এখন আপনি অসুস্থ নাও হইতে পারেন, এখন অ্যাক্সিডেন্ট নাও করতে পারেন, এখন পঙ্গু নাও হইতে পারেন, এখন আপনি মারা নাও যেতে পারেন, কিন্তু যত দিন যাবে একদিন আপনি বুড়া হয়ে যাবেন। যেদিন আপনি বুড়া হয়ে যাবেন, অচল হয়ে যাবেন, যখন আপনার ইনকাম করার ক্ষমতা থাকবে না, তখন আপনার ভালো থাকতে হলে, সুন্দর থাকতে হলে, সচ্ছল থাকতে হলে, ওষুধপত্র পথ্য চিকিৎসা ঠিক ভাবে পেতে হলে আপনার কাছে কিন্তু টাকা থাকতে হবে। সেই টাকাটা যদি আপনার আলফাতে একটা অ্যাকাউন্ট থাকে, আপনি যদি আমাদের কোম্পানিতে একটা অ্যাকাউন্ট করেন, তাহলে আমরা কি করবো, প্রত্যেকটা যেখানেই আপনার ইনকাম বন্ধ হওয়ার চান্স আছে, ওই জায়গাতেই আমরা আপনাকে টাকা দিয়ে সোজা করে রাখবো। আপনার কোনোদিন ইনকাম বন্ধ হয়ে যাবে না। এই কারণেই আপনাকে একটা ইন্স্যুরেন্স করা উচিত। ইন্স্যুরেন্স কেন করবে, এটা হলো নিড ক্রিয়েশন থিওরি। এটা একটা, আরেকটা বললাম যে লাইফ এন্ড ডেথ থিওরি, যে আপনি জন্মাইছেন, আপনি মারা যাবেন, এর মাঝখানের সময়টা আপনার জীবন, এই জীবনটা আপনার। যখন আপনি বুড়া হয়ে যাবেন, অচল হয়ে যাবেন, তখন আপনার কাছে কি থাকতে হবে? টাকা থাকতে হবে। সেই টাকাটা কোথায় জমাবেন? এইটাও কিন্তু সেম জিনিসটাই কিন্তু ওইটা। এই প্রেজেন্টেশনের আগে আপনাকে এই থিওরিটা, এই থিওরি, ওই থিওরি, দুটো থিওরিকে আপনার অ্যাপ্লাই করার ব্যবস্থা করতে হবে। কোনটা আপনার কাছে ভালো লাগে, আপনি কালচার করবেন, আপনি শিখবেন, তাহলে আপনি এটা পারবেন। যখনই এটা এই পর্যন্ত হইলো, দেন আসলো কি, এখন আমি অসুস্থতার জন্য কি পাবো, অসুখের জন্য আমরা কি দিব, অসুখে আপনাকে কি দিব, আমরা কি দিব, তখনই আপনি এই সিসিটা ওটার সাথে যোগ করা থাকবে। আপনি সাথে সাথে দেখাবেন যে এই অসুখগুলোর জন্য আমি চিকিৎসা খরচ দেব, আমি এই অসুখের জন্য আপনাকে চিকিৎসা খরচ দিব। যদিও আমাদের এখানে 18টা আছে, বাট এখানে 25টা আছে। হ্যাঁ, তাহলে আমি কি দিব আপনাকে আমি 5 লাখ টাকা, 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ দিব। এটা হলো 1 নম্বরে গেল। আমি অসুখের যখনই কথা বললাম যে আপনাকে অসুখের জন্য আমি কি দিব, তখন আমি অসুখেরটা দেখাবো। ঠিক আছে? অসুখের জন্য, অসুখ যখনই বললাম যে অসুস্থতার জন্য আমরা চিকিৎসা খরচ দিব, তখন আমি এখানে কিন্তু আমাদের 18টা রোগের নাম আছে, কিন্তু এখানে কিন্তু 25টা আছে, এটা টোটাল। এখন এখান থেকে যে 25টার মধ্যে যেটা বাদ দেওয়ার, সেটা কিন্তু বাদ দিতে হবে। আপনাকে সবগুলো আবার দিয়ে দেব না, আছে সংখ্যা এখানে বেশি আছে না, রোগও তো বেশি আছে। আচ্ছা, এরপরে কি আসবে? এরপরে যেটা আসতেছে, যদি অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্ট করলে আমি কি দিব আপনাকে? ক্লাস আছে আমার, ক্লাসের জন্য আপনি কি পাবেন, তখন আপনাকে তার দেখাইতে হবে, তখন এই জায়গাটাতে আবার আসতে হবে আপনার। এই যে অ্যাক্সিডেন্টে আপনি কি বেনিফিট পাবেন, যে কোনো অ্যাক্সিডেন্টের জন্য পলিসির 15% পর্যন্ত টাকা, হ্যাঁ, ইনডোর চিকিৎসা সুবিধা, হসপিটালাইজড হইলে আপনি 15% পর্যন্ত পাবেন। অ্যাকচুয়াল বিল পাবেন কোনোভাবেই 15%-এর বেশি নয়। এডিএনডি, এএমআর অথবা প্লাস থাকতে হবে। এই প্লাসটা আপনার থাকতে হবে, তাহলে কিন্তু সে এই চিকিৎসা খরচটা পাবে। যদি অ্যাক্সিডেন্ট করে 2টা অঙ্গ নষ্ট হয়, তাহলে সে 6টা অঙ্গের যে কোনো 2টা অঙ্গ হারালে যত টাকার পলিসি, তত টাকা সে ক্ষতিপূরণ পাবে। এবং তার আগামী দিনের প্রিমিয়াম মাফ হয়ে যাবে যদি ডাব্লিউপি থাকে। যে ডাব্লিউপি থাকলে তখন সে যদি 2টা অঙ্গ নষ্ট হয়ে গেছে, তাহলে সে ডাব্লিউপিও দেওয়া আছে, তাহলে তার প্রিমিয়াম মাফ হয়ে যাবে। প্রেজেন্টেশন এইভাবে আসবে। একটা প্রেজেন্টেশন, যখন একটা মানুষ পুরো প্রেজেন্টেশনটা দেখবে, ক্লাসে যে ডাব্লিউপি না, ক্লাসের ওইটা না, এটা আলাদা ডাব্লিউপি আছে, আলাদা। স্থায়ী অক্ষমতা, যেটা অক্ষমতা, পার্মানেন্ট ডিসেবিলিটি, ওইটা প্লাসেরই একটা অঙ্গ। পার্মানেন্ট ডিসেবিলিটি হলে এটা পাবে, এই টাকা পাবে, কিন্তু আপনি প্রিমিয়াম মাফ হবে না যদি আপনি ডাব্লিউপি না। হ্যাঁ, ডাব্লিউপি না দিলে আপনার পলিসি চলবে, আপনাকে চালাইতে হবে, টাকা দিতে হবে। আপনি অচল হয়ে গেছেন, তাতে কিছু যায় আসে না। বাট ডাব্লিউপি থাকলে আপনার প্রিমিয়াম মাফ হবে, ওইভারও প্রিমিয়াম, এই সাপ্লিমেন্টে যাইতে হবে। দেন পঙ্গুত্ব,
যদি প্যারালাইজ হয়ে যান, হ্যাঁ, তা অথবা যদি আপনার সিআইসি মানে সিসি যদি দেওয়া থাকে, হ্যাঁ, সিআইসি হলো ক্রিটিক্যাল ইলনেস কেয়ার আর সিসি ক্রিটিক্যাল কেয়ার, দুটো শব্দ একই জিনিস। এটা যদি দেওয়া থাকে তাহলে কি হচ্ছে, আপনি প্যারালাইজ হয়ে গেছেন, আপনাকে কোম্পানি টাকা দিবে। আপনি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছেন, কোম্পানি আপনাকে টাকা দেবে, গেল। আর যদি ডাব্লিউপি দেওয়া থাকে তাহলে আপনার প্রিমিয়াম আর দেওয়াই লাগবে না পলিসি। এটা প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশনের সিস্টেমটা কি হবে, আপনাকে প্রথমেই যাইতে হবে যেটা নিড ক্রিয়েশন, কেন আপনার ইন্স্যুরেন্স করা দরকার, এই দরকারটা কেন, এইটাকে যখন আপনি একটা প্রেজেন্টেশনে নিয়ে গেলেন, দেন আপনি অসুখের জন্য কি পাবেন, এই যে এতগুলো চিকিৎসা খরচ পাবেন। অ্যাক্সিডেন্টের জন্য কি পাবেন, এই যে প্লাসের কারণে এই অ্যাক্সিডেন্টের জন্য পাবেন। পঙ্গু হলে কি পাবেন, এই যে সিসি দিসি অ্যাক্সিডেন্ট দিসি দুটো থেকে আপনি পাবেন। মারা গেলে কি পাবেন, যত টাকার পলিসি তত টাকা আমি দিব আপনাকে। আর যদি না কিছুই হলো, তাহলে বুড়া বয়সে আপনি আপনার যত টাকার পলিসি প্লাস বোনাস সব মিলে একসাথে পাই। বুঝতে পারছি? এই যে গ্যারান্টিটা, প্রেজেন্টেশনটা, এই প্রেজেন্টেশনটা আপনাকে যেমন শিখতে হবে, আপনার এফএদেরকে ওই শিখানোটার জন্য ওই জায়গাটাতে আমি এটা বলার কারণটা হলো ওই জায়গায় যে আপনাকে একটা সেলস প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন যদি আমরা দিতে না পারি, তা আমার কাছে পলিসিটা কেন করবে, কি কারণে করব? হ্যাঁ, নিড ক্রিয়েট, ওর চাহিদাটা জাগায় দিতে হবে, তাকে মনে করায় দিতে হবে যে আপনার ভবিষ্যৎটা এরকম আসতেছে। আমি ওই যে লাইফ এন্ড ডেথ থিওরি, যেটা জন্ম তারিখ আর মৃত্যু তারিখের কথা বললাম, ওইটা দিয়ে তাকে মনে করায় দেন যে ভাই আপনি তো আমাকে গ্যারান্টি দিতে পারতেছেন না যে আপনার ছেলে বউ, মেয়ের জামাই আপনাকে খাওয়াবে, পড়াবে, যত্ন করবে, গ্যারান্টি নাই। তাহলে আপনার নিজের টাকা থাকতে হবে। নিজের টাকাটা যদি রাখতে হয়, তাহলে আপনি কি চেক বই আর এটিএম কার্ড সহ যদি রাখেন, তাহলে কি রাখতে পারবেন? আপনি যখন ইচ্ছা তখন টাকা তুলে খরচ করে ফেলতেছেন। তাহলে আপনি আমার কাছে রাখেন, এমন একটা সিন্দুক দিব যেটার ভাই চাবি নাই। বুঝতে পারছেন? বিপদের সময় শুধু চাবিটা, হ্যাঁ, ঠিক বিপদের দিনে আপনি পেয়ে যাবেন, কিন্তু তার আগে আপনি পাবেন না। সুতরাং আপনাকে কিন্তু এটা বুঝতে হবে, আমি কিন্তু সেই মানুষটা আপনাকে আপনার বিপদের দিনে বলবো, আপনার সুখের দিনে আমাকে খোঁজ নেওয়ার দরকার নেই, বাট বিপদের দিনে আমি আপনার পাশে থাকবো। আমি হলাম সেই কাজ করি। ওই জন্য ইথিক্স নৈতিকতা, আমাদের ভিতরে সততা, নৈতিকতা, এটা যদি অবক্ষয় হয়, এটা যদি না থাকে, যদি আমাদেরকে টাউট বলে, কেন বলবে টাউট? বলবে এই কারণেই, যদি আমি কোনো মানুষকে ঠকাই, কোনো মানুষকে মিথ্যা বলি, কোনো মানুষকে আমি চালাকি করলাম, ফাঁকি দিলাম, তাহলে আমাকে টাউট বলবে। এই জন্য এই পেশাটা একদম 100% সৎ মানুষের পেশা। অবজেকশন মিট আপ, যত ধরনের অবজেকশন আছে। এখন আপনাকে বললো যে ভাই আপনি তো বললেন জিনিসটা তো ভালোই, দেখি আমি বউয়ের সাথে একটু আলাপ করি, তারপরে করবেন। এখন আপনি কি করবেন? আচ্ছা, ভাবির সাথে আলাপ করবেন, আচ্ছা করেন, হ্যাঁ, তাহলে আমি কবে আসবো? আপনি আসেন, কালকে আসেন, দেখি। পরের দিন আসছেন, তো ভাই আপনার ভাবি তো একদমই রাজি না, একদমই রাজি না, আরে এইটাই তো আপনি বুঝেন নাই। শুনেন, এটা জামাইয়ের দোষ, এটা বউয়ের দোষ না। আপনি কি বলবেন, আমাদের এখানে তো পুরুষ, আপনার ছেলেরাই বেশি আছে, আপনি বলেন তো ভাই, আপনি কোন কাজটা এই যে একটা পলিসি করবেন, এটা ভাবির সাথে আলোচনা না করে করবেন না, এটা এরকম এতটাই জীবনও না, এটা একটা অজুহাত। আপনি কি করবেন আমি বলে দিই আপনাকে, যখনই বলবে যে ভাবির সাথে আপনার ভাবির সাথে ভাই আলাপ করব, তারপরে আমি এটা দেখি করব কি করব, আপনি বলবেন যে উঠেন কেন, চলেন যাই ভাবির কাছে। না কেন, আপনি কেন যাবেন? আরে ভাই, আলোচনা তো আমি করব, আপনি কি বলতে পারবেন ভাবিকে কিছু বুঝাইয়া? আপনি কিছুই জানেন না, আলোচনা করব আমি, চলেন উঠেন, আমার হুন্ডায় উঠেন, দেখবেন যে উনি কবে না ঠিক আছে যাওয়া লাগবে। আমার ভাবিরে কি আপনাকে দেখাবে? মাথায় খারাপ, আপনার দেখানো দরকার আছে? চা খাওয়াইতে হবে, গল্প করতে হবে, ভাবি রেডি হইতে হবে, তারপরে আপনার সামনে আসবে, বলবে যে ভাই জানবেন মানে আমি করবো। আপনাকে বলবে যে একজনের কাছে টাকা পাই ভাই, 6 মাস হয়ে গেল টাকাটা ফেরত পাইতেছি না, টাকাটা যেদিন পাবো ওই দিন আমি পলিসিটা করবো।
আপনি ভাবলেন যে যাক টাকাটা পাইলেই তো পলিসিটা হ্যাঁ আসলে এটা একটা অজুহাত। ও কি করবে নাকি মাথায়? আপনি তাকে এইটা বলেন যে আচ্ছা ওই 6 মাস ধরে যে টাকাটা দেয় নাই তার জন্য কি আপনার বাজার বন্ধ আছে? আপনার ছেলের স্কুল কি বন্ধ হয়ে গেছে? আপনার কি চলাচল বন্ধ হয়ে গেছে? হুন্ডার তেল কিনা কি বন্ধ হয়েছে? বলে না এগুলো তো বন্ধ হয়নি। তাহলে কোনোটাই বন্ধ হয়নি, তাহলে আমাকে আপনি ওইটা অজুহাত দিতেছেন কিসের? যে সে কবে টাকা দিবে তবে আপনি করবেন। আরে ভাই 6 মাস ধরে আপনি ঘুরতেছেন, কালকে যদি আপনি মরে যান, কালকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, কালকে যদি আপনার হার্ট অ্যাটাক করে, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আমি এতদিন আমি সুস্থই থাকবো? পারেন না। সুতরাং আমাকে ওই অজুহাত কেন দিতেছেন? এইসব থানাই পানাই বাদ দেন, সোজা কথা বলে ওই ইয়েস কর না নো কর, ওইসব কি? আপনাকে বলবে যে আমার তো এত সম্পত্তি এত কে খায় এগুলা, কে খায়, হ্যাঁ এত টাকা আছে, আপনি আর কি দিবেন আমাকে? তাহলে আপনি বলবেন যে তাহলে তো আপনার এখন মসজিদে থাকা উচিত ছিল, আপনার দাড়ি ধুড়ি হ্যান ত্যান কইরা একটা বিরাট আল্লাহ আল্লাহ হয়ে যাওয়া উচিত। আপনি এখনো ব্যবসা করতেছেন, এখনো আপনি গুনতেছেন টাকা, এখনো আপনি সুদ হিসাব করতেছেন, এখনো আপনি ব্যাংকে টাকা রাখতেছেন। কেন রে ভাই? আপনার যদি এতই আছে তাহলে আপনি এটা বন্ধ করেন নাই কেন? এমন কোন লোক আছে যার টাকার দরকার নাই? যার হাজার হাজার কোটি আছে সে তো আরো চাইতেছে। তাহলে আপনি কি করে বলতেছেন যে আপনার একদম লাগবে না? আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, ইন্স্যুরেন্সের কথা যখন আলোচনা আসে একটা গ্যারান্টি দিবেন, চ্যালেঞ্জ করবেন একটা মানুষকে যে ইন্স্যুরেন্সের ভিতরে মানুষ জন্মায়, ইন্স্যুরেন্সের ভিতরেই মানুষ মারা যায়। আপনি বলেন আর স্বীকার করেন আর না করেন, ইন্স্যুরেন্সই হলো সব। এমন এমন কোন জায়গা নেই যেখানে ইন্স্যুরেন্স নাই, সব জায়গাতে ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স ছাড়া কোনো কিছু হয় না রে ভাই। ওকে বলেন যে ইন্স্যুরেন্সের বাংলাটা কি, মানে ইংরেজিটা কি? প্রোটেকশন, নিরাপত্তা। নিরাপত্তা না, প্রোটেকশন। ইন্স্যুরেন্স হলো প্রোটেকশন, নিরাপত্তা। কি নিরাপত্তা? আমরা দেই আর্থিক নিরাপত্তা, আর আল্লাহ দেয় সব রকম নিরাপত্তা। ওই উদাহরণটা রূপক অর্থে, যেমন ধরেন মায়ের পেটে বাচ্চা বড় হইতেছে, ও ওখানে নিরাপদ না? চারপাশে প্রোটেকশন আছে না ওর? তাহলে ও তো ওইখানে নিরাপদ আছে, ও তো লাথি কুতা লাগে না, ওখানে পানির মধ্যে সে ভাসতেছে, বড় হইতেছে, খাইতেছে, যাইতেছে, বড় হইতেছে, তো প্রোটেকশনের ভিতরে আছে না? নিরাপত্তার ভিতরে আছে। তো ওইটাও একটা প্রোটেকশন, ওইটাও একটা ইন্স্যুরেন্স। যখনই দুনিয়াতে আসলো তখন তো বাচ্চাটাকে তো ন্যাংটা করে সবাইরে দেখায় না, বাচ্চাটার মুখটুকু বের করে রাখে আর কাপড় দিয়ে পুরোটা ঢাকায় রাখে। যখনই নতুন বাচ্চা দেখে তখনই টাকা দেয়, টাকা দেয়, টাকা দেয়, টাকা দেয়, সোনার গহনা দেয়, এই দেয়, এই দেয়, দেয় না? ও বড় হয়ে গেলে দেয়? দেয় না। ওই সময়টাতে দেয়। তাহলে ওকে কেন ন্যাংটা করে দেখাইলো না? ওকে কেন ওই কাপড় টাপড় দিয়ে, সুন্দর কাপড় দিয়ে পেঁচায় দেখাইলো? ওইটাই প্রোটেকশন। আপনি শার্টের ভিতরে গেঞ্জি কেন পরছেন? প্রোটেকশন নেওয়ার জন্য। আপনি জুতার ভিতরে মোজা কেন পরছেন? প্রোটেকশনের জন্য। আপনি ঘরের ভিতরে থাকেন কেন? গাছতলায় থাকেন না কেন? প্রোটেকশন। এবং আপনি রোদ উঠলে ছাতা ফুটাইতেছেন, বৃষ্টি আসলে ছাতা ফুটাইতেছেন কেন? প্রোটেকশনের জন্য। আপনার সব জায়গাতে নিরাপত্তা দরকার। আপনি যখন মরে যাবেন তখন আপনার মাটি চাপা দিবেন না রে ভাই, তখনও কিন্তু একটা ঘর বানায় দেয়, আবার খালি গায়ে শোয়ায় দেয় না, তখন একটু কাপড় পরায় দেয়। তাহলে প্রোটেকশন কোন জায়গায় নেন নাই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রোটেকশন আছে। জন্ম থেকে মৃত্যুটাই দরকার আপনার। আপনি একটা ব্যাংকে যাইতেছেন, ব্যাংকে আপনি টাকা রাখতেছেন, নিরাপদ, কিন্তু ব্যাংকের প্রত্যেকটা গ্রাহকের জন্য ইন্স্যুরেন্স করা আছে, তাই না? এই বাংলাদেশের যত জিনিস বিদেশে যায় সেটার জন্য ইন্স্যুরেন্স করা আছে, যত জিনিস বিদেশ থেকে আসে তার জন্য ইন্স্যুরেন্স করা আছে, যত বিল্ডিং দেখতেছেন সবগুলোর ইন্স্যুরেন্স করা আছে, বন্যা আসলেও ইন্স্যুরেন্স থাকবে, আপনি যত গাড়ি দেখতেছেন সব গাড়ির ইন্স্যুরেন্স করা আছে। তো কোন জিনিসটার ইন্স্যুরেন্স নাই বলেন? শুধু আপনারই নাই, ওটাই বলেন যে শুধু আপনারই নাই, আর সবারই ইন্স্যুরেন্স আছে। আপনি কি মনে করেন? একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেলে 1 লাখ টাকা পাবেন, সেটাও কিন্তু ইন্স্যুরেন্সের কারণে। 2 লাখ করছে, ওটাও কিন্তু ইন্স্যুরেন্সের কারণে পাবেন। সুতরাং ইন্স্যুরেন্স কেউ কোনো অবহেলা করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই জন্য অবজেকশন যত রকমের অবজেকশন, এখন তো আপনারা মার্কেটে আছেন, মার্কেটে আপনাদের কাছে যত অবজেকশন আসে ওইটার উত্তর আপনাকে রেডি করতে হবে মার্কেটে। আপনারা তো, আমি তো সেই পুরানো আমলের কথা বলতেছি, আপনারা তো এখন এই অবজেকশন মিট আপ করতে পারলে পলিসিটা ক্লোজিং হবে।
শুনেন, আপনার নাম জানেন কি? হালিমা আপা যেটা বললো যে ভাই বিরক্ত হয়ে গেছে, এত মানুষ আসে। আমি একটা গল্প শোনাই আপনাদেরকে, আমার জীবনের একটা গল্প শোনাই। আমি হোয়েক্সট, বাংলাদেশের হোয়েক্সট যে ওষুধের কোম্পানি, বিদেশি ওষুধ কোম্পানি, হোয়েক্সট বাংলাদেশে শান্তিনগরে অফিস ছিল। একদিন ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমি এই দরজার উপরে দেখলাম লেখা আছে ডাক্তার আমির সোহেল। ডাক্তার আমির সোহেলের দরজার মধ্যে নক করে, নকটা খুলে ভিতরে বললো এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? তো বললো ইয়েস কাম ইন। তো আমি ভিতরে ঢুকলাম, ঢুকে বললাম স্যার আমার নাম মুক্তা, আমি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি, আপনার সাথে একটু আলোচনা করতে চাই। আমাকে বললো বসেন। বসলাম, উনি ওনার ড্রয়ার খুললো, খুলে 4-5টা কার্ড বের করলো, অ্যালিকোর কার্ড। আমাকে একটা কার্ড দিয়ে বললো দেখেন তো এটাকে চিনেন কিনা। আমার সামনে দিল, আমি বললাম স্যার চিনি। এইটা দেখেন তো, এটা চিনেন? আমি বললাম হ্যাঁ স্যার চিনি। আমাকে এরকম করে 5টা কার্ড দিল। ওই 5 জনই আমাদের অ্যালিকোর লোক। বললো যে ওনারা কি আপনার সিনিয়র না জুনিয়র? আমি বললাম স্যার সবাই আমার সিনিয়র। বললো যে এই 5 জন মানুষ আমার কাছে আসছে, আমাকে এত বুঝাইছে, এত বুঝাইছে যে ভাই আমার আর কোনো বুঝার দরকার নাই। হ্যাঁ, আপনি আর নতুন কি বলবেন? যান ভাই, বিশ্বাস করেন হুট করে মাথার মধ্যে থেকে বের হয়ে গেল যে স্যার ওই 5 জন যে যা বলছে এর একটা অক্ষরও আমি বলবো না, আমি নতুন কিছু বলবো। কয় কি বলেন? আমাকে হ্যাঁ, আপনি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন, আপনার সাথে আমার আলোচনা হবে, নতুন কিছু বলবো, আপনি যা জীবনও শুনেন নাই। আমি কিন্তু বলে ফেললাম, কিন্তু আমি জানি না আমি কি বলবো। উনি বললো যে ঠিক আছে কালকে 3টার সময় আসেন। আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল কালকে 3টার সময়। এখন ওখান থেকে বেরোয় আমি হাঁটতেছি আর ভাবতেছি নতুন কি নতুন কি নতুন কি। আমি বলি আপনাদেরকে, মাথার মধ্যে ঢুকান। আপনি হলেন যে কি ব্রেন, আপনার কল্পনা করতে পারবেন না। আপনি যদি ভাবেন রাস্তা খুঁজে পাবেনই পাবেনই, আপনি যদি চান। আমার মাথার ভিতরে কোনো কিছু আসে না। আমি অনেক চিন্তা করে করে রাত ভর, যে একটু আগে বললাম না যে ওই 35 জনকে কি ট্রেনিং করাবো, আমি তো ভাবতেই পারি না। পরে আমাকে পুরা এক রাত আর একদিন আমাকে পড়তে হয়েছে। আমি ওদেরকে নিয়ে পড়ছি, গবেষণা করছি, তারপরে তাদেরকে যখন ক্লাস করছি তখন তারা মুগ্ধ হয়ে গেছে। স্যার ওয়াও, কি শুনাইলেন আপনি, জাস্ট ওয়াও। হ্যাঁ আমাদের অ্যাসেট। আমি বলছি আপনারা আমাদের অ্যাসেট ভাই। ওখানে আমার গ্রাহকরা আর এখানে আপনি মাঝখানে কোম্পানির জন্য কাজ করবেন। আপনি আমার ব্রিজ, আপনি ব্রিজ। এই ব্রিজিংটা আপনি যত ভালো করে করবেন আমার ইয়েরা তত খুশি থাকবে গ্রাহকরা। তাহলে গ্রাহক খুশি করার জন্য আপনি কাজ করতেছেন। হ্যাঁ, তাহলে আপনাকে কি কি করতে হবে আসেন শিখি, ওইটাই পড়াচ্ছি। তো যেটা বলছিলাম, আমার মাথার ভিতরে একটা জিনিসই ঢুকলো যে আমি নতুন কিছু বলবো, নতুন কিছু বলবো, নতুন কিছু বলবো। এখন এই নতুনটা কি, নতুনটা কি, নতুনটা কি, নতুনটা কি? হ্যাঁ, ওরা তো সবই বলছে। ওরা এডুকেশন পলিসি বলছে, নাহলে 3 পেমেন্ট বলছে। তখন 5 পেমেন্ট ছিল না আমাদের, 3 পেমেন্ট পলিসি আর এডুকেশন পলিসি, এই দুটোই বেচতাম আমরা। আর আইজিপি পরে আসছিল। আমি চিন্তা করলাম এই 3 পেমেন্ট আর হলো এডুকেশন, এটা তো উল্টা করেও বললে যা, সোজা করে বললেও তো তাই। নতুন কি? আমি কিন্তু বলে ফেলছি নতুন বলবো, তাহলে নতুন তো আমাকে বাইর করতে হবে। দেখেন, চিন্তা করতে করতে আমি হঠাৎ একটা আইডিয়া পেয়ে গেলাম। আপনাদের আইডিয়াটাতেই কাজে লাগাই, দেখবেন মারাত্মক জিনিস, এমন সুন্দর অস্ত্র। আমি এটা অনেক সেল করছি। আমার মাথার ভিতরে আসলো একটা 3 কিস্তি বীমা। হ্যাঁ, 3 কিস্তি। এই 3 কিস্তি পলিসিটা 12 বছরের, 15 বছরের, 18 বছরের এবং 21 বছর আর হলো 24 বছর, ঠিক না? 5টা প্ল্যানে এই পলিসিটা বিক্রি করা যায়। তো আমার মাথার ভিতরে হঠাৎ করে আইডিয়া আসলো যে 5টা প্ল্যানে এটা বিক্রি করা যায়। তাহলে আমি যদি লোকটাকে একটা বড় পলিসি দেই, 5 লাখ টাকার পলিসি দেই, তাহলে এই 12 বছরের একটা দিলাম, তাহলে এখানে সে 4 বছরের সময় টাকা পাবে, 8 বছরের সময় পাবে, 12 বছরের সময় টাকা পাবে। এই 15 বছরের পলিসি দিলে এখানে 5 বছরে পাবে, এখানে 10-এ পাবে, এখানে 15-তে পাবে। 18 বছরের একটা দিব, সেটাতে 6 বছরে পাবে, এটা 12 বছরে পাবে, এটা 18 বছরে পাবে। 21 বছরের একটা দিব, এটা 7 বছরে পাবে, এটা হলো 14-তে পাবে, এটা 21-এ পাবে। এটা 24 বছরের একটা দিব, 8 বছরের সময় পাবে, একটা 16-তে পাবে আর একটা 24-এ পাবে। আমার মাথার ভিতরে আইডিয়া চলে আসলো।
আমি তাকে প্রথমেই যেটা হিট করব, স্যার আমি আপনাকে এমন পলিসি দিব যে পলিসিতে প্রত্যেক বছর টাকা পাওয়া যায়। ওকে বলার সাথে সাথে বলে কি বলেন আপনি? আমি বলি স্যার হ্যাঁ আপনাকে 4 বছরের সময় টাকা দিব, 5 বছরে দিব, 6 বছরে দিব, 7 বছরে দিব, 8 বছরে দিব, 8 বছরে 50,000 টাকা। ও থো মারে গেছে, কই কি এটা তো শুনি নাই কখনো। আমাকে হ্যাঁ স্যার 9 বছরে দিব না, বাট 10 বছরের সময় টাকা দিব আপনাকে। আবার 12 বছরের সময় আপনাকে আমি এই বোনাস সহ হিসাব দিলাম যে এত টাকা দিব। তারপরে আবার কিন্তু আপনার আরেকটা জিনিস হবে যে আপনি আমাকে যে প্রিমিয়াম দিতেন ওখান থেকে 12,000 কিন্তু কমে যাবে। করে তো মজার করে ভালো করে বুঝান তো। আমি যখন তাকে বুঝালাম 5টা পলিসি, 5 লাখ টাকার পলিসি, এটা 1 লাখ, এটা 1 লাখ, এটা 1 লাখ, এটা 1 লাখ, এটা 1 লাখ। এমন একটা প্রেজেন্টেশন তাকে দিলাম এবং তাকে বললাম স্যার এই টাকাগুলো যদি আপনি না নেন, এই টাকাগুলো যদি না নেন তাহলে আপনাকে 43 লাখ টাকা দিব। হ্যাঁ কি কর কি কর, এটা তো কখনো শুনি নাই। আমি বলে স্যার আমি তো কালকে বলছি আপনাকে, ওরা যা বলছে আমি তা বলবো না, নতুন কিছু বলবো। হ্যাঁ বললো ভাই ওই যে চেং মাছ আর আগা মাছ কি একটা বাগা মাছ আছে না, যে খাবার এরকম দিলে ঘপ করে খায় ফেলে, ঠিক এইভাবে খেয়ে ফেললো। এবং আমি কিন্তু 5 লাখ টাকার পলিসি তার কাছে বেঁচে ফেললাম, 58,000 টাকা প্রিমিয়াম নিয়ে আসলাম। 5টা পলিসি একে 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 5টা। আমি এটা আইডিয়া বলছি ভাই, এখন আমার এখানে আলফাতে যদি এটা না নেয়, একই ব্যক্তির এইটা না নেয়, সেটা হলো পরে এটা পরের ব্যাপার। এখানে 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 এটা এখন শুনেন 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 নিবে না তা নয়, কিন্তু বাট উদ্দেশ্য যদি খারাপ হয় আমার যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা, আর যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওইটাই প্রবলেম, প্রবলেম তো এখানে। এই জন্য নিবে না জানো, এটা কিন্তু বুঝার ব্যাপার আছে। আমি এখন আপনাদের যেটা বলছি সেটা হলো আমার আইডিয়া, আমার মাথা থেকে এই গবেষণাটা বেরিয়েছে। এই পলিসিটা আমি অনেকগুলো বিক্রি করছি এবং এগুলোর যে পেপারস আমি রেডি করছিলাম, যে সেই লোকটা অ্যাকচুয়ালি বছরে কত দিচ্ছে, আর 12 বছর পরে একটা কমে গেল, 15 বছর পরে আরেকটা কমে গেল, তারপরে 18 বছর আরেকটা কমে গেল, 21-এ একটা কমে গেল, 24-এ একটা শেষ হয়ে গেল। মোট কত টাকা সে পেলো, সেই টাকাটা না নিলে সে কত টাকা তার ইনভেস্টমেন্ট করলে কত টাকা হয়, এই হিসাব তাকে দেওয়া একটা পুরা প্রেজেন্টেশন গবেষণার বিষয়। কিন্তু আপনারা সমস্যাটা কোনখানে, আপনারা ইন্স্যুরেন্সে আলফাতে আপনার সময় পাইতেছেন 1 ঘন্টা, আর বাকি 13 ঘন্টা ঘটাইতেছেন আপনি অন্য জায়গায়। এই জন্য আপনার গবেষণা নাই, আপনারা তো নিজেরা সাকসেসফুল হন না, ওই কারণে ব্যর্থতা ওই কারণে। আপনি যদি রিজিকটা আপনার ধরে নেন আমি আলফা থেকেই নিব, আমার রিজিক আমার ফ্যামিলির জন্য সবার জন্য আলফা থেকেই নিব 100 বার, আপনি কোনোদিনই এখান থেকে হাঁটতে পারেন না, কোনোদিনই না। কিন্তু বাট আপনি সময় দেন না, আপনার ধারণা যে আমি এই কাজটা করলে আমার বোধহয় চলবে না, আমার ওইটাও করতে হবে, 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 আমি সব করব। জি স্যার। একজন ব্যক্তির কথা হলো আমি একজন ব্যক্তির কাছে উনি যান, যাওয়ার সাথে সাথে ওনার কথা হলো যে আমার এত তিক্ত অভিজ্ঞতা আছে ইন্স্যুরেন্সে যে এটা আমি কি বলবো। হ্যাঁ এলিগোতেও করছিলাম, ওখানেও এই করছি, ধরা গেছি। এখন তুমি আমাকে 10টা কার্ড দিয়ে যাও, আমি আমার রেফারেন্স আমি দিব, বললে ওরা করবে, উনি করবে না। ব্যাপারটা কিন্তু এখানে ওনার উত্তর হলো আপনি যদি নিজে না করেন তাহলে কেউ করবে না। অ্যাকচুয়ালি ঘটনা ওই ব্যক্তিটা যদি নিজে বিশ্বাস না করে তাহলে উনি যাকেই বলুক না কেন কোনো লাভ নেই, কোনো কিছু না। এখন কথা হলো যে এই যে ওনার তিক্ত অভিজ্ঞতাটা কেমনে হয়, ওনারা ইন্স্যুরেন্স না বুঝে যদি ব্যাংকের মতো করে বুঝে, উনি 1 বছরের টাকা দিল, 2 বছরের টাকা দিল, দিয়ে বললো যে আমার টাকা ফেরত দেন। আমরা কি কেউ পারবো টাকা ফেরত দিতে? আবার 2 বছর পরেও যদি পেইড আপ না করে, আমি টাকাটা দিতে পারবো কখন? মেয়াদ শেষে, তার আগে দিতে পারবো না। তাহলে এই আলোচনাটা কি আমরা আগে করি? এইটা না করাটাই আমাদের ভুল। আমি বলি, আমি আপনারটা তো বুঝতে পারছি, আপনাকে আমি আলাদা করেও দেবো, তবে আমি টোটালটা যেটা বলতেছি দেখেন,
আমি যখন সেল করতাম আমার ওই 24 বছরে প্রায় আমি 3000 পলিসি সেল করছি। হ্যাঁ, 3000, 2000 না, 3000। এবং প্রতিদিন 200-300 মানুষের সাথে কথা বলতাম। আপনার কয়জনের সাথে কথা বলেন? 5 জনও বলেন।